প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সদ্য শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো এই দীর্ঘ করোনাকালীন সময় চলছে, প্রতিষ্ঠান বন্ধ আছে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গেছো। তো তোমাদের এই পড়াশোনাটা এগিয়ে নেওয়ার জন্য আমরা এই এতদিন ধরে প্রায় 5 মাস হতে চললো, আমরা সারা বাংলাদেশে শিক্ষকরা তোমাদের জন্য অনলাইন ক্লাস মাধ্যমে তোমাদের পাঠদান করে আসছি। তো আশা করছি তোমরা ক্লাসগুলো কন্টিনিউ দেখছো এবং তোমাদের এতে সামান্যতম হলেও উপকারে আসছে। তো আমি এই মুহূর্তে যাদের ফেসবুক আছে, যাদের অনলাইনে থাকার সুযোগ আছে এবং যেসব অভিভাবক তাদের সন্তানদের এই ফেসবুকের মাধ্যমে অনলাইন ক্লাসটি দেখার সুযোগ করে দিতে পারবেন, তাদের কাছে আমি সবিনয় অনুরোধ জানাবো তারা যেন তাদের এই সুযোগটা কাজে লাগায় এবং তাদের শিক্ষার্থীদের, তাদের সন্তানদের এই ক্লাসটি দেখার সুযোগ করে দেয়। তো শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আমি আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধু বলছি, তোমাদের যে বাড়ির কাজগুলো আমরা দিয়ে থাকি, তোমরা নিশ্চয়ই সেই বাড়ির কাজগুলো করে থাকো এবং যথারীতি সেই কাজগুলো প্রতিষ্ঠান খোলার পরে তোমরা নিশ্চয়ই সেই বাড়ির কাজগুলো জমা দিবে। তো আজ আমি অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য যে ক্লাসটি নেওয়ার জন্য হাজির হয়েছি, সেটি খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, নতুন অধ্যায়। সেটা আজ আসো আমরা ক্লাসের শুরুতে আমরা কিছু ছবি দেখে আসি এবং কিছু জিনিস দেখে আসি। তো বন্ধুরা, দেখো তো তোমরা এই জিনিসটা তোমরা চেনো কিনা? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা সবাই চেনো, সবার বাড়িতে আছে। এটা কি বলো তো? এটা হচ্ছে টি সেট। ঠিক বলেছি না? হ্যাঁ, এটা হলো টি সেট। এর পরবর্তীতে আমরা আরও কিছু দেখি। বিশেষ করে আমরা বন্ধু বান্ধবদের জন্য কোনো অনুষ্ঠানে বা কোনো প্রতিবেশীর অনুষ্ঠানে আমরা যাওয়ার জন্য নিশ্চয়ই কোনো গিফট কিছু না কিছু নিয়ে যাই। তো দেখো তো এই গিফটটা কি, এটা চেনো কিনা? হ্যাঁ, দেখো এটা একটা গিফট সেট। কি আছে? ডেজার্ট সেট। এখানে সংযুক্ত আকারে কিছু বাটি আছে এবং একটা সেট তৈরি করা আছে। তো পরবর্তীতে আমরা দেখো আরও কিছু দেখি। আরও একটি দেখো, এই যে কি দেখতে পাচ্ছ বলো তো? এখানে দেখো, এখানে তৃতীয় শ্রেণী, বিশেষ করে দেখো এখানে সব বইগুলা আমরা দেখতে পাচ্ছি আছে। তো এই বইগুলো আমরা একত্রে এটাকে কি বলতে পারি বলো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে এক সেট বই, বিশেষ করে তৃতীয় শ্রেণীর এক সেট বই। তো বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয়টি কি। হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সেট। তো আসো আজ আমরা সেট সম্পর্কে জানি। তো সবাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আহ্বান জানাবো আমার এই ক্লাসটি অনুসরণ করার জন্য এবং যে যেখানে আসো সবাই বই খাতা নিয়ে আমার ক্লাসটি করার জন্য তৈরি হয়ে যাও এবং আশা করছি পুরো ক্লাসটা তোমরা আমার সঙ্গে থাকবে। তো বন্ধুরা, চলো আমরা পাঠে চলে যাই। দেখো, আমরা এই সেট কি, তো এই সেট জানার আগে আমরা সেট কাকে বলে, বিশেষ করে পাঠ্য বইয়ে দেখো, পাঠ্য বইয়ের এটা হচ্ছে 115 পৃষ্ঠায়। আমরা এই সেটটা একটি নতুন সংস্করণ আমাদের গণিত বইয়ে, বিশেষ করে অষ্টম শ্রেণীতে। তো এই সেটটা পরবর্তী ক্লাসে নবম দশম শ্রেণীতেও এই সেট রয়েছে। তো আমরা দেখি সেট কাকে বলে। সেট হচ্ছে আমাদের একজন বিখ্যাত গণিতবিদ, তিনি হচ্ছেন জর্জ ক্যান্টর। তিনি এই সেট পদ্ধতির আবিষ্কারক বা সেট তত্ত্ব হিসেবে তিনি সেট তত্ত্বের জনক হিসেবে পরিচিত। তো আমরা সেট কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা জেনে আসি, যে এই বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো আমরা দেখলাম যে কি দেখলাম, প্রথমে আমরা এক সেট টি সেট দেখেছি। তো টি সেটে কি ছিল? কাপ, পিরিচ। তারপরে কি ছিল? টি সেটে দেখো কাপ ছিল, পিরিচ ছিল। তাহলে এই কাপ এবং পিরিচ এবং সুনির্ধারিত এবং
এটা হচ্ছে সংগ্রহ, একত্রে রাখা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয়েছে সুনির্ধারিত এবং সংগ্রহ। তারপরে বলা হয়েছিল দেখো তৃতীয় শ্রেণীর বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, ধর্ম সবগুলো বই কিন্তু তৃতীয় শ্রেণীর এবং সংগ্রহ একত্রে রাখা হয়েছে, সেই জন্য এটাকে সংগ্রহ বলা হয়েছে। তো এটা হচ্ছে সেই জন্য এটা হচ্ছে বাস্তব জগতের। তো এই বাস্তব জগৎ বলা হয়েছে আমরা যে জগতে আছি, আমরা চোখে দেখতে পাই, আমরা অনুভূতি আছে আমাদের, যেসব জিনিসের প্রতি অনুভব করতে পারি সেগুলোকে আমরা বলি, সেই জগৎকে বলি আমরা বাস্তব জগৎ। আর চিন্তা জগৎ আমরা যেগুলো চিন্তা করতে পারি, আমাদের মেমোরিতে থাকে, কল্পনা করতে পারি, সেই রকম জগৎকে আমরা বলি চিন্তা জগৎ। তার সেক্ষেত্রে আমরা দেখছি যে সেটের সংজ্ঞায়, তাহলে আমরা বন্ধুরা তোমরা সবাই লিখে নাও সেটের সংজ্ঞাটি, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বা সংগ্রহকে আমরা বলি সেট। তো আমরা উদাহরণ হিসেবে লিখেছি যে যেমন এ বি সি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে লিখছি এ বি সি, এটাকে বলি আমরা সেট। তো এখন দেখো এই সেট আমরা এই সেটের উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, কি বলছি যে একটা প্রতীক হিসেবে আমরা ব্যবহার করতে পারি এ। সেক্ষেত্রে এই দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমরা যেগুলো লিখি এ বি সি, এই ভিতরের যে সংখ্যাগুলো আমরা লিখেছি, প্রতীকগুলো লিখেছি, এগুলো হলো সেটের উপাদান। আর এই সেটটা সবসময় এই তৃতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হয়। তো এভাবে আমরা সেট প্রকাশ করতে এভাবে আমরা সেটের উদাহরণ দিলাম। এবার দেখো এখন আমরা দেখব যে সেট প্রকাশ করতে হয় কীভাবে। দেখো সেট প্রকাশের পদ্ধতি। তো সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার। যেমন দেখো, এক হচ্ছে তালিকা পদ্ধতি আর দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতিটা কীরকম? তালিকা পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন আমরা একটা উদাহরণ দেখিয়েছি, এ সমান এ কমা বি কমা সি, এখানে তৃতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এটা হলো এ সেট, অর্থাৎ এটা কোন প্রকাশের উদাহরণ? এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশের উদাহরণ। আচ্ছা, এবার দেখি আমরা দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা সেটকে কিভাবে প্রকাশ করে থাকি? দেখো, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে নির্ধারণের শর্ত দেওয়া থাকে। যেমন দেখো, আমরা এখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই, এটা অনুপাতের চিহ্ন, এটাকে আমরা বলবো যেন, বাংলায় পড়বো যেন, ইংরেজিতে হবে সাজ দ্যাট। ওয়াই সাজ দ্যাট, ওয়াই স্বাভাবিক সংখ্যা এবং ওয়াই লেস দ্যান অর ইকুয়ালস টু 12 এর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে আবদ্ধ করে দেওয়া হচ্ছে সেটের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা আরেকটা লিখি যে এখানে পি একটি সেট লিখি, যেমন এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দ্যান 9। এভাবে আমরা যে সেটকে প্রকাশ করে থাকি সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এই গেল আমাদের সেট প্রকাশের পদ্ধতি। এখন দেখো, এই সেটকে আবার বিভিন্নভাবে সেটকে ভাগ করা হয়ে থাকে বা সেটের বিভিন্ন প্রকার রয়েছে, সেটা আমরা দেখি। সেটা হচ্ছে আমরা দেখি পাঠ্য বইয়ের 117 পৃষ্ঠায় সেটের প্রকারভেদ 7.3। এখানে দেখছি আমরা সেটের প্রকার বিভিন্ন রকম সেট রয়েছে। যেমন অসীম সেট, প্রথমে বলা হয়েছে কি সেট? অসীম সেট। তো অসীম সেটটা কিরকম আমরা একটু লক্ষ্য করি। অসীম সেটটা হচ্ছে দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে বলা হয় অসীম সেট। যেমন আমরা একটু উদাহরণ দেখে আসি। উদাহরণ আমরা যেটা লিখছিলাম প্রথমে, এ ইজ ইকুয়ালস টু এ বি সি ডি। এখানে দেখো এই এ সেটের উপাদান সংখ্যা আমরা গুণে দেখি 1 2 3 4 উপাদান গুণে আমরা নির্ধারণ করতে পারছি। সুতরাং এই সেটটা হলো সসীম সেট অর্থাৎ যার সীমা আছে। এখন দেখো, পরবর্তীতে আমরা দেখছি দ্বিতীয় যে সেটটা সেটা হচ্ছে অসীম সেট। এর নাম শুনে আমরা বুঝতে পারছি যে হয়তো এর উপাদান অসীম থাকবে। তো আমরা দেখি সংজ্ঞায় আছে কি, উপাদান সংখ্যা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে। তো এই সেটের উদাহরণটা আমরা কিভাবে দিতে পারি? দেখো,
এটা হলো কি অসীম সেট, সরি এটা হলো সসীম সেট, এটা হলো সসীম সেটের উদাহরণ, সসীম সেট গেল। এবার দ্বিতীয়টা বলছি আমরা অসীম সেট। দেখো অসীম সেটটা কেমন, অসীম সেট। তো অসীম সেটকে আমরা একটা প্রতীক হিসেবে যদি ধরি n, তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি দেখো 1 2 3 4 যদি শেষে আমি ডট ডট দিই, অর্থাৎ এরপরে আরও রয়েছে, কত পর্যন্ত রয়েছে আমরা বলতে পারছি না, ডট ডট মানে অসীম পর্যন্ত। সুতরাং এই সেটটা হচ্ছে অসীম সেটের উদাহরণ। এর পরবর্তীতে দেখো ফাঁকা সেট বলে একটা সেট আছে আমাদের। সেটা কি? ফাঁকা সেটটা হচ্ছে ফাঁকা সেটটা কি দেখো, ফাঁকা সেটটা হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই। এখানে আমরা দেখছি সংজ্ঞায়, যে সেটের কোনো উপাদান নেই তাকে বলা হয় ফাঁকা সেট। তো সেক্ষেত্রে আমরা ফাঁকা সেটটার উদাহরণ আমরা কিভাবে লিখতে পারি দেখো, এখানে পি যদি দেই তাহলে এরকম আমরা শুধু দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখবো, মাঝখানে কোনো উপাদান থাকবে না। পরবর্তীতে অথবা আমরা আরেকটা প্রতীক হিসেবে আমরা ফাঁকা সেটটাকে প্রকাশ করতে পারি, সেটা হলো ফাই। এখন দেখো এরপরে আছে আমাদের ভেন চিত্রের মাধ্যমে আমরা একভাবে সেটকে প্রকাশ করে থাকি। সেটা কেমন? সেটা হচ্ছে জন ভেন বলে একজন গণিতবিদ ছিলেন, তিনি চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করার একটা পদ্ধতি তিনি দিয়েছিলেন বা আবিষ্কার করেছিলেন। সেই অনুসারে নাম অনুসারে এই পদ্ধতিটার নাম দেওয়া হয়েছিল ভেন চিত্র। তো সেক্ষেত্রে আয়তাকার এবং বৃত্তাকার ক্ষেত্র দ্বারা সেটকে প্রকাশ করা হয়ে থাকে। তো সেরকম দেখো ভেন চিত্র, ভেন চিত্রে আমি বলেছি যে আয়তাকার, দেখো একটা আয়তাকার ক্ষেত্র আছে। এই আয়তাকার ক্ষেত্রটা আবার এখানে এর ভিতরে মনে করো আরো বৃত্তাকার ক্ষেত্র দ্বারা এরকম সেটকে দেখানো হয়েছে। যদি মনে করো এটা এ সেট, এটা বি সেট, আর এই পুরো আয়তটা যদি ইউ সেট হয়, তাহলে আমরা এই যেভাবে সেটকে প্রকাশ করলাম এটা হলো ভেন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ। এরপর পরবর্তীতে দেখো ভেন চিত্রের পরে আমাদের আছে এখানে হচ্ছে উপসেট। উপসেটটা কি লক্ষ্য করো, উপসেটটা হচ্ছে আমাদের দেখো কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে পরবর্তী যে যতগুলো উপাদান দিয়ে আমরা সেট গঠন করেছি সবগুলো সেটকেই প্রদত্ত সেটের উপসেট বলে। কেমন দেখো আমরা একটু উদাহরণ দেখে আসি। উপসেট, উপসেট, উপসেটটা হচ্ছে আমরা যদি মনে করি একটা সেট আছে, একটা সেট আছে মনে করো ইউ একটা সেট আছে, সেখানে উপাদান আছে 1 2 3 4 5 6 আছে উপাদান। এখন এই ইউ সেট থেকে আমি যদি একটা সেট গঠন করি বি সেট 2 4 6, তারপরে আরো একটা সেট আমি যদি গঠন করি 2 3 4 5। এখন লক্ষ্য করি আমরা প্রথমে আমাদের ছিল ইউ সেট, ইউ সেটের উপাদান ছিল 1 2 3 4 5 6। এই ইউ সেট থেকে আমরা কিছু কিছু উপাদান নিয়ে যেমন বি সেটটা গঠন করলাম 2 4 6, আবার একটা সেট গঠন করলাম সি 2 3 4 5। এই পরবর্তী যে সেট দুইটা আমরা গঠন করেছি সেই সেটটা হবে এই ইউ সেটের উপসেট। বন্ধুরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য। তো আমাদের উপসেটটা আমরা দেখলাম যে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গ্রহণ করা যায়, এভাবে যতগুলো সেট আমি গ্রহণ করতে পারবো যতগুলো সবগুলোই হবে এই প্রথমোক্ত সেটের উপসেট। পরবর্তীতে দেখো আরেকটা সেটের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সার্বিক সেট। এখন সার্বিক সেট কেমন লক্ষ্য করো, এখানে আমাদের সংজ্ঞায় আছে কি? সংজ্ঞায় আছে হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি সেটের উপসেট হয়, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেটের সাপেক্ষে সার্বিক সেট বলে।
যেমন আমরা লক্ষ্য করি, এই ঠিক এখানে আমরা দেখেছি, আমরা মনে করি যে এ একটা সেট আছে, এ একটা সেট আছে 1 3 5, বি একটা সেট আছে 2 4 6, সি একটা সেট আছে 2 3 4 5। এক্ষেত্রে আমাদের এখানে আমাদের সেটটা হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট এক্ষেত্রে আমরা যদি এ বি সি এই তিনটা সেট আলোচনায় রাখি আমরা, সেক্ষেত্রে এই তিনটা সেটের সকল উপাদান নিয়ে গঠিত দেখো একটা সেট, সে হয়েছে ইউ সেট। তো এই ইউ সেটকে আমরা বলবো সার্বিক সেট। তো খেয়াল করো, আরেকবার বলছি যে আলোচনাধীন বা আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি সেটের উপসেট হয়, মানে এই দেখো এই যে উপসেট থেকে আমরা ক্লিয়ার হই, আমরা দেখেছিলাম ইউ সেটের উপসেট হচ্ছে এ বি সি। তো ইউ সেট থেকে আমরা কিছু কিছু উপাদান নিয়ে পরবর্তীতে এই সেটগুলো গঠন করেছি। এখন আমরা ঠিক উল্টোভাবে যদি আমরা বিবেচনা করি যে এ বি সি এই তিনটা সেট আমরা আলোচনায় আছে আমাদের, তো এখান থেকে এই সকল উপাদান নিয়ে আমরা যদি একটি সেট কল্পনা করি বা একটি সেট গঠন করি বা একটি সেট থাকে, সেই সেটটা হবে এই তিনটা সেটের সাপেক্ষে সার্বিক সেট। তো সার্বিক সেটকে এটা একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সেই প্রতীকটা হচ্ছে ইউ, অর্থাৎ ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের ইউনিভার্সাল থেকে ইউ শব্দটা, ইউ লেটারটা ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর এর প্রতীক হবে ইউ। তো এখানে আমাদের সার্বিক সেটটা হচ্ছে ইউ। তো দেখো ইউ সমান 1 2 3 4 5 6, এই হলো সার্বিক সেট। এর পরবর্তীতে দেখো আরেকটা সেট আছে সর্বশেষ, সেটি হয়েছে পূরক সেট। এই পূরক সেটটা কেমন লক্ষ্য করো আমরা। পূরক সেটটা হচ্ছে, দেখো একটা সেটে মনে করো যে এ সেটটা আমি বিবেচনা করি, আমরা আলোচনা করছি পূরক সেট। পূরক সেট যদি আমরা বলি এ সেটের পূরক সেট, তাহলে সেটা আমরা প্রতীক হিসাবে কিভাবে দেখাতে পারি? এটা প্রতীক হিসাবে আমরা দেখাতে পারি এখানে এই ডান দিকে উপরের দিকে একটা ড্যাশ চিহ্ন দিয়ে, অথবা ছোট করে একটা সি লিখে আমরা পূরক সেটটা প্রকাশ করতে পারি। তো এইখানে এটা বা এই এ লিখে উপরে ছোট করে একটা সি লিখে আমরা প্রকাশ করতে পারি। সি অর্থাৎ সেট অফ কমপ্লিমেন্ট, সেই জন্য এখানে সিটা ব্যবহার করা হয়েছে। সেট অফ কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট। তো দেখো পূরক সেটটা কেমন, আমরা বলেছি সংজ্ঞায় যে একটা সেট যদি এ সেট হয়, এ একটা সেট, তাহলে এ একটা সেট যদি হয় তাহলে এ একটা সেট যদি হয় তাহলে এ সেটের পূরক সেটটা কেমন হবে? পূরক সেটটা এরকম হবে যে সেটা সার্বিক সেট থেকে ওই উক্ত সেটটা বাদ দিলে আমরা যে উপাদান বা যে সেট পাবো সেটা হবে হচ্ছে পূরক সেট, ওই সেটের পূরক সেট। অর্থাৎ এখানে আমরা যদি সার্বিক সেট ইউ মনে করি, তাহলে ইউ আমরা লিখি 1 2 3 4 5 6। দেন এখান থেকে আমরা যদি এ সেটটা বিয়োগ করি, এ সেটটা বাদ দেই, এ সেট আমরা ধরে নিয়েছি, এখানে একটা এ সেট আছে ধরে নিয়েছি, সেই এ সেটটা হচ্ছে 1 3 5। এখান থেকে আমরা 1 3 5 এর থেকে বিয়োগ করে দেই, তাহলে কি হয়? বিয়োগ মানে এখানে আমরা বাদ দিয়ে দিব যে 1 বাদ দিব, 3 বাদ দিব, দেন 5 বাদ দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 2 4 6। এটা হলো আমাদের এ সেটের পূরক সেট। দেখো বন্ধুরা, তোমাদের ধারণার সাথে মিলে কিনা? তোমরা এই অধ্যায়টা নিশ্চয়ই তোমাদের প্রথম সাময়িকে অর্থাৎ অর্ধবার্ষিকের পরীক্ষার জন্য ছিল। তোমরা বাড়িতে এগুলো তোমরা করেছো কিনা? যদি করে থাকো তাহলে পুনরালোচনা হয়ে গেল, আর না করে থাকলে আমার সঙ্গে করে নাও। তো বন্ধুরা, আশা করছি তোমরা আমার সঙ্গে এই সব অঙ্কগুলাই খাতায় করছো। তো এবার
আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করলাম। এখন আমরা কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি। আমরা পাঠ্য বইয়ে চলে আসি। আমাদের পাঠ্য বইয়ে দেখো, তোমাদের প্রথমে আছে 24 দাগে। 24 দাগের আগে সব আছে বহু নির্বাচনী প্রশ্ন, তাই এগুলো আমরা এক সময় একটা ক্লাসে করব। তো আমরা 24 দাগ থেকে আমরা শুরু করব। এখানে আছে কি দেখো, এখানে আমাদের আছে না, সরি 24 দাগ না, আমাদের হচ্ছে 5 দাগ থেকে। দেখো 5 দাগ থেকে আমাদের গাণিতিক সমস্যাগুলো রয়েছে। আমরা এখান থেকে শুরু করি। তো এখানে অনুশীলনী, এটা হচ্ছে 7, আমাদের এটা অনুশীলনী হলো 7। তো এই সেটের চ্যাপ্টারটি দেখো খুবই সহজ, এবং একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে তোমরা সহজেই এই অধ্যায়টা খুব ভালো নাম্বার পেতে পারো। তো দেখো এখানে আমরা যে আলোচনাগুলো প্রথমেই করেছি, সেখান থেকে আমরা প্রথমে আমাদের ছিল হচ্ছে সেট গঠন প্রকাশ পদ্ধতি। তো 5 দাগে আমরা যে বিষয়টি লক্ষ্য করব, সেখানে আছে যে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। হ্যাঁ, প্রকাশ পদ্ধতির কিছু পারস্পরিক কাজ আছে এখানে, আমরা সেটা একটু লক্ষ্য করব। দেখো এখানে বলা হয় 5-এর ক দাগে আমরা শুরু করি। 5-এর ক দাগ, এখানে আমাদের আছে হচ্ছে এক্স যেন এক্স বিজোড় সংখ্যা, এবং লিখি আমরা এক্স যেন এক্স বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা, এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15, এবং 3 লেস দ্যান এক্স লেস দ্যান 15। এটাকে আমাদের বলা হয়েছে তালিকা পদ্ধতি প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে আমরা যখন প্রকাশ করব, তখন আমরা শর্তটা লক্ষ্য করব খুব ভালো করে। শর্তটা দিকে খেয়াল রাখবো। কারণ শর্ত কি আছে, বলা হয়েছে এক্স বিজোড় সংখ্যা, এবং এক্সটা 3 থেকে বড় এবং 15 থেকে ছোট। তাহলে আমরা নিশ্চয় জানি বিজোড় সংখ্যাগুলো কি কি। তো 3 এর পরের থেকে আমরা 3 এর বড় যে বিজোড় সংখ্যাগুলো এবং 15 এর ছোট বিজোড় সংখ্যাগুলো আমরা লিখব এখানে। তো আমরা লিখি 3 এর বড় বিজোড় সংখ্যা কি আছে, 5, নেক্সট হচ্ছে 7, তারপর হচ্ছে 9, 11, 13, শেষ। এই হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল। তো দেখো তাহলে কিভাবে, যদি সেট গঠন, এটা আছে কি অবস্থায় আছে, দেখো এই যে 5-এর ক দাগ, এটা সেটের কোন প্রকাশ পদ্ধতিতে আছে। তো দেখো এই যে বলা হয়েছে শর্ত থাকে এবং নির্দিষ্ট করে উপাদান বলা থাকে না, সেক্ষেত্রে তাহলে এটা বলবো আমাদের আছে হচ্ছে সেট গঠন পদ্ধতি, এবং এটা আমাদের করতে বলা হয়েছে তালিকা পদ্ধতি। তাহলে দেখো আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। তো এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী দেখো এরকম আছে, খ দাগে আছে, আমরা খ দাগ করি এরপরে। তো দেখো এই সমস্যাগুলো, যে ছোটখাটো সমস্যাগুলো, এগুলো বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে। তোমরা সেই জন্য এগুলো বেশি প্র্যাকটিস করো। যে বহু নির্বাচনী প্রশ্নের জন্য তো 1 মিনিট টাইম বরাদ্দ থাকে। তো তোমরা এগুলো বেশি করে চর্চা করলে এগুলো তোমরা 1 মিনিটের ভিতরেই সেরে ফেলতে পারবে। এবার দেখো এখানে আছে খ দাগে এক্স যেন এক্স 48 মৌলিক গুণক সমূহ। এখানে আমরা লিখি এক্স যেন এক্স 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক
মৌলিক গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ। তো এটাকে আমরা কিভাবে তালিকায় প্রকাশ করতে পারি? তো লক্ষ্য করো, আমাদের এখানে শর্তটা কি আছে যে x জানো, x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো আমরা এই 48 এর মৌলিক গুণনীয়ক বের করে নেব। তো আমরা জানি যে মৌলিক গুণনীয়ক কি করে বের করতে হয়। এই যে 48 সমান আমাদের প্রথমেই যে সর্ব ক্ষুদ্রতম যে মৌলিক সংখ্যাটি আছে সেটি কত, নিশ্চয়ই তোমাদের জানা আছে, সেটা হচ্ছে 2। তাহলে 2 এর সঙ্গে আমরা কত গুণ করলে আমরা 48 পাই? 2 এর সঙ্গে 24। এরপরে নেক্সট মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 এর সাথে কত গুণ করলে 48 পাই? 3 এর সঙ্গে 16, 3 4 5 5 হয় না, 5 6 7 8 সরি 3 আর এই কটাই হয়, 2 দেন 3 5 হয় না, 6 7 হয় না, 7 পরে হচ্ছে 11। এখানে আমরা দেখি তাহলে 48 এর, তো এখানে 48 এর মৌলিক গুণনীয়ক কি কি পেলাম? তাহলে মৌলিক গুণনীয়ক সমূহ কত লিখবো এখন বলতো? যে 48 এর মৌলিক গুণনীয়ক, এখানে 2 3 16 তারপরে 24 এই সবগুলো কিন্তু গুণনীয়ক। তো সেখান থেকে আমি শুধু মৌলিকটা নেব। মৌলিক হচ্ছে 2 আর 3। তাহলে এখানে এখানে লিখবো 2 আর 3। তো আমাদের এই সেটটি এখন যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে হবে 2 3। ক্লিয়ার হচ্ছে? তো এভাবে আমরা এই সমস্যাগুলো করব। পরবর্তীতে দেখো গ দাগে আছে গ দাগটা আমরা দেখি। গ দাগে দেখো আমাদের আছে x such that x 3 এর গুণিতক, 3 এর গুণিতক গুণিতক 3 এর গুণিতক এবং x less than 36। তো এটা আছে আমাদের গ দাগে। তো এখানে আমরা কিভাবে এটাকে তালিকায় প্রকাশ করতে পারি? তো লক্ষ্য করো, এখানে আমাদের শর্ত আছে 3 এর গুণিতক এবং 36 এর ছোট। তো আমরা গুণিতক আমরা আগেরটাই দেখে আসলাম, গুণনীয়ক। এখন গুণিতক জিনিসটা কি? গুণিতক আমরা মনে রাখার জন্য একটা সহজে মনে রাখবা নামটা, এই নামটা অর্থাৎ 3 এর নামটা। 3 এর নামটা করি, 3 আঁকে 3, 3 2 6, 6। তারপরে 3 গুণে 3 9, 3 এর 4 বা 3 গুণে 12, 3 গুণে 5 15, 3 গুণে 6 18, 3 গুণে 7 21, তারপর 24। এরপরে দেখো 3 গুণে 9, 3 27, 3 গুণে 10, 3 10 30। আবার আরো আছে আমাদের 36 দেখতে হবে, 36 এর কম থাকতে হবে। 3 11 33, 3 12 36, এটা 36 হয়ে গেছে।
তাহলে এটা এই শর্তটা মানে না, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না। তো আমাদের 3-এর গুণিতক, 3-এর গুণিতক, তাহলে আমরা দেখলাম কি 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, যেটা 36 থেকে ছোট। তাহলে আমরা তখন তালিকায় লিখবো, তখন কিভাবে লিখবো? লিখবো হচ্ছে 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 and 33। এই হলো আমাদের তালিকায় প্রকাশ করা হয়ে গেল। পরবর্তী দেখো গ দাগ একটা আছে সর্বশেষ, x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 10। এটাকে আমরা কিভাবে করতে পারি? তো দেখো এটাকে হচ্ছে ঘ দাগে হচ্ছে x যেন x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 10। একে আমাদের বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তো আমরা কিভাবে করবো দেখো, শর্ত লক্ষ্য করি আমরা। এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দ্যান 10। তো আমাদের সংখ্যার ধারণা থাকতে হবে যে আমরা পূর্ণ সংখ্যা কাকে বলি। তো পূর্ণ সংখ্যা অর্থাৎ যে সংখ্যা ভগ্নাংশ নয়, অর্থাৎ 1, 2, 3, 4। এটা আমরা ন্যাচারাল নাম্বার থেকে আমরা জানি। আমাদের জানা আছে ন্যাচারাল নাম্বারগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, এভাবে ডট ডট অসীম পর্যন্ত। এ হলো ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর এর পরবর্তীতে আমরা যদি একটা সংখ্যা হিসাব করি যে এর আগে আছে 0, 1, 2, 3, দেন 4 ডট ডট, আর এর বামে যদি আমরা হিসাব করি -1, -2, এগুলো থাকতে পারে। যদি প্লাসের দিক থাকে মাইনাসের দিকে, বীজগাণিতিক সংখ্যার ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আমরা এইগুলা যদি বিবেচনা করি, এবার সে ডট ডট, তাহলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে বলা হয়েছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাকে আমরা একটা প্রতীক দিয়ে প্রকাশ করে থাকি। সেই প্রতীকটা সাধারণত নবম দশম শ্রেণীতে আমরা জেড নাম্বার, নবম দশম শ্রেণীতে সাধারণত জেড প্রতীক দ্বারা এটা প্রকাশ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই পূর্ণ সংখ্যাগুলো দেখলাম কি যে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলে থাকি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা লক্ষ্য করি যে এখানে আমাদের শর্ত দেওয়া আছে যে সেই x এর মানটা এই মানগুলো হবে এবং যেটাকে বর্গ করলে 10 অপেক্ষা ছোট হবে। তো আমরা লক্ষ্য করি এবং আমরা একটু টেস্ট করি, 0 দিয়ে আমরা টেস্ট করি, -3 আগে -3 দিয়ে টেস্ট করি। -3 স্কয়ার, সরি আমরা এভাবে লিখি যে x ইকুয়ালস টু, তো আমরা জানি যদি এটা ক দাগে আসে তাহলে এভাবে লিখতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট লিখি আমরা। পূর্ণ সংখ্যার সেট z ইকুয়াল টু ডট ডট আছে -3, -2, -1, 0, 1, 2, 3, দেন ডট ডট অসীম পর্যন্ত। তো এখন আমরা ধরি যে x এর মান x ইকুয়ালস টু -3 হলে x স্কয়ার ইকুয়ালস টু -3 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 9, দেন আমাদের এটা 10 থেকে ছোট আছে। তো আমরা এর আগে যদি একটা যাই -4 যদি ধরি, এখানে -4 হলে x স্কয়ার ইকুয়ালস টু -4 এর হোল স্কয়ার হয় আমাদের 16। এটা 10 থেকে ছোট নয়, এটা 10 থেকে ছোট নয়। তো পরবর্তীতে আমরা x ইকুয়ালস টু -2 হলে
এক্স স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, এটা লেস দ্যান 10 থাকে। এক্স সমান 1 হলে, সরি মাইনাস 1 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এখানে পাই আমরা 1, দেন 10 থেকে ছোট। এক্স ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার ইকুয়াল টু 0, দেন 10 থেকে লেস দ্যান 10। এভাবে আমরা 1 2 3 4 এভাবে ধরে আমরা শেষে দেখবো যে যখন এক্স সমান 3 ধরি, 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9 লেস দ্যান 10। দেন এক্স সমান যদি আমরা 4 ধরি তাহলে কি হয়, এক্স স্কোয়ার 4 স্কোয়ার 16, এটা লেস দ্যান ইজ নট লেস দ্যান 10। তো আমাদের শর্ত পূরণ হয়, দেখো কোথায় কোথায় আমাদের শর্ত পূরণ হয়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানে আমাদের শর্তটা পূরণ হয়। তো সেক্ষেত্রে আমরা এই এই একে তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলে আমরা কি কি লিখতে পারি, দেখো তাহলে তালিকা পদ্ধতিতে যখন আমরা প্রকাশ করব, তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই তুলে নিয়েছো, আমি উপর থেকে একটু মুছে দিই। তো আমরা তালিকা পদ্ধতিতে যখন প্রকাশ করব তখন আমরা লিখবো হচ্ছে -3 থেকে -4 নিলে সেটা বড় হয়ে গেছিল, তাহলে -3 থেকে -3 -2 -1 0 1 2 3 এভাবে আমাদের এই সেটটিকে তালিকায় প্রকাশ করতে পারবো। তো দেখো আমরা 5 দাগ শেষ করে ফেললাম। এর পরবর্তী দেখো 6 দাগে আছে, ঠিক এর বিপরীত কাজ দেয়া আছে। কোন সেট নিচে সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। আমরা এখান থেকে একটু দেখে আসি যে তালিকায় দেওয়া থাকলে সেটাকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। দেখো একটা আমরা করি, আমরা দেখছি কদাকটাই দেখি 3 4 5 6 7 8 আমাদের একটা সেট দেওয়া আছে 3 4 5 6 7 8, এই আমাদের সেটটা দেওয়া আছে। এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো দেখো আমরা আগে লক্ষ্য করি, খুব খেয়াল করি যে এই যে সেটের ভিতরের এই যে 3 4 5 6 7 এগুলা কি বলে বলেছি, এগুলো হচ্ছে সদস্য বা এলিমেন্ট। তো এই সদস্যগুলোকে আমরা একটু পর্যবেক্ষণ করি যে এটা সংখ্যা আছে এবং সংখ্যাগুলো কি আছে লক্ষ্য করি 3 4 5 6 7 8 এগুলো স্বাভাবিক সংখ্যা। তো দেখছিলাম আমরা এন সেটের ভিতরে এন স্বাভাবিক সংখ্যার সেট, সেগুলো হচ্ছে 1 থেকে শুরু। তো এই সেই সংখ্যাগুলো আছে এবং এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা এবং এটা হচ্ছে 3 থেকে শুরু হয়েছে এবং 8 পর্যন্ত। তাহলে এটাকে আমরা শর্ত দিয়ে কিভাবে লিখতে পারি। তো দেখো আমরা এক্স আমাদের যে নিয়ম আছে সেভাবে লিখবো, এক্স জানো এক্স এক্স কি সংখ্যা বলেছি আমরা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এবং এবং আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা লিখবো কি এক্স, এটা দেখো 3 অর্থাৎ 2 থেকে বড়, স্বাভাবিক সংখ্যা যেহেতু তাহলে 2 থেকে বড়। আর আমাদের শেষ সংখ্যা আছে 8, 8 কত থেকে ছোট লেখা যাবে, এটা হচ্ছে 9 থেকে ছোট। এইভাবে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে তালিকা পদ্ধতিতে সেট থাকলে সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। আর প্রথমে দেখলাম কি কিভাবে একটি সেট গঠন পদ্ধতি থাকলে কিভাবে সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। এরপর দেখো তোমরা 6-এর বাকি যে থাকলো খ আর গ এগুলো তোমাদের বাড়ির কাজের জন্য রেখে যাব। আমি একটু দেখিয়ে দিলাম, এই অনুযায়ী তোমরা 6-এর ক খ গ করবে। এরপর দেখো 7 দাগের যে সমস্যাটি আছে, এখানে বলা হয়েছে যে দুইটা সেট দেওয়া আছে, সেট দুইটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমি
ছেড়ে যাচ্ছি, তোমাদের জন্য গ দাগটা করে দেখি। সরি, 5, 10, 15 এই একটা সেট আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে ডি সেট, সেটটা হচ্ছে ডি সেট। তো এই ডি সেটটাকে সেট থেকে আমাদের উপসেট গঠন করতে হবে এবং উপসেটের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। দেখো আমরা এই সেট থেকে কতগুলো সেট আমরা গঠন করতে পারি সেটা হবে থেকে আমরা আমাদের এখানে উপাদান আছে 3টা। আমরা চেষ্টা করি যে এখানে ডি সেটের উপসেট গুলো হলো, তো দেখো এই সেটটা থেকে আমরা কতগুলো সেট গঠন করতে পারি, কতগুলো সেট গঠন করতে পারি। দেখো ফার্স্টে আমরা যে 5, 10, 15 এই একটা যে সেট আছে এই একটা সেট হতে পারে। পরবর্তী দেখো 5, 10 নিয়ে দুটো সদস্য নিয়ে একটা সেট হতে পারে। তার পরবর্তী দেখো 5, 15 নিয়ে একটা সেট হতে পারে। দেন 10, 15 নিয়ে হতে পারে, 10, 15 নিয়ে হতে পারে। এর পরবর্তী দেখো আরো কিভাবে হয় সেট। এখান থেকে 2 সদস্য গেল, এবার এক এক সদস্য নিয়ে আমরা করি। 5, 10, 15 এভাবে দেখি আমাদের আর কোনো সেট গঠন করা যায় কিনা। 3 সদস্য হয়ে গেল একটা, 2 সদস্য 3টা, 1 সদস্য 3টা, আর একটা সেট গঠন হয়, সেটা হচ্ছে ফাঁকা সেট। এই সেটটা সবসময় হবে। তো এই হলো উপসেটগুলা। এতগুলা সেট গঠন করা যাবে একটা সেট থেকে। যদি 3 সদস্য বিশিষ্ট কোনো সেট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তার উপাদান সংখ্যা কয়টা হবে। উপসেটগুলো দেখলে এখন গণনা করি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমাদের উপাদান সংখ্যা হলো 3টা। তাহলে উপাদান সংখ্যা লিখি আমরা। উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা লিখি। মানে বলা আছে উপসেট সংখ্যা, উপসেট সংখ্যা। উপসেটের সংখ্যা আমরা দেখলাম কত, 8টি। তো এই যে ক্ষুদ্র বা ছোট ছোট যে সমস্যাগুলো, এগুলো তোমাদের বহু নির্বাচনের জন্য আসতে পারে। তো এগুলো ঝটপট করে ফেলানো তোমার দক্ষতা অর্জন করতে হবে। তা না হলে 30 মিনিটের ভিতরে 30টা গাণিতিক সমস্যা উত্তর করা খুবই টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখো এভাবে আমরা জলদি করে ফেলবো। ডি সেটের উপসেটগুলো আমরা বের করলাম। তো এখানে একটা সাধারণ সূত্র আছে, সেই সাধারণ সূত্রটা আমরা যদি জানি তাহলে আমরা খুব সহজেই একটা সেটের তালিকাবদ্ধ সেটের সংখ্যা দেখে আমরা উপসেটের সংখ্যা বের করে ফেলতে পারবো। যেমন এটাতে নবম দশম শ্রেণীতে আছে। তো এই 2 of n এই সূত্রটা যদি আমরা অনুসরণ করি, n অর্থাৎ এই সেটের সদস্যের সংখ্যা। তো আমরা এই দেখি এখানে সেটের সদস্য সংখ্যা আছে 1, 2, 3 3টা। তাহলে এখানে n এর মান 3, 2 এর কিউব করলে আমরা পাই 8। তো দেখো সেই আমাদের সেটের সংখ্যার সাথে আমাদের মিলে গেছে। তো এই সূত্রটা আমাদের অনুসরণ করতে হবে। এর পরবর্তী